সচিবালয়ে রহস্যময় কুকুর ঘিরে নানা গুঞ্জন। কেমিক্যাল ব্যবহার করে এই আগুনটি তারা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। আমি ভিতরে প্রায় 3 থেকে 4টি ফ্লোর দেখলাম, একবারে এই মাথা থেকে ওই মাথা পুরোটাই জ্বলে একবারে কয়লা হয়ে গেছে, একবারে কয়লা। একটা সিঙ্গেল আপনি কোনো কাগজ পাবেন না, সব পুরে ছারখার হয়ে গেছে। শুধুমাত্র 7 জন মানুষের বডি সেখানে পড়ে আছে, তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনোভাবেই সাধারণ কিংবা স্বাভাবিক ঘটনা নয়। এটি কবুতর ও ট্রাকের রহস্য বের হলেই ফেঁসে যাবে সচিবালয়ের অনেকে। প্রিয় দর্শক, সচিবালয়ে আগুন লাগার পর দেখা গেল একজন ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে। এই ট্রাক চাপায় সচিবালয়ে আগুন লাগার পর একজন ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাক চাপা দেওয়া হয়, তারপর সে মারা যায়। এই ট্রাক চাপার ঘটনাকে অনেকে সন্দেহজনক দেখতেছে দর্শক। এবং সচিবালয়ের ভিতরে পাওয়া গিয়েছে কুকুর এবং একটি কবুতর। এই কবুতর এবং কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে গেল? যদি এই ট্রাক চাপা এবং সচিবালয়ের কুকুর এবং কবুতর কাণ্ডের ঘটনাগুলো খুঁজে বের করা যায়, তাহলে হয়তোবা এই আসল মূল হোতা বের হবে যে সচিবালয়ের ভিতরে কিভাবে আগুন লেগেছে। তো আমরা কিছু আলোচনা শুনবো, ভিডিও দেখব, সেখান থেকে বোঝার চেষ্টা করব কবুতর এবং এই ট্রাক চাপা এবং কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ছিল। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের ফরেনসিক বিভাগ। আগুন লাগা 7 নম্বর ভবনের 8ম তলা থেকে পুড়ে যাওয়া মৃত একটি কুকুর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে সচিবালয়ে পুলিশের ফরেনসিক বিভাগের প্রতিনিধি দল প্রবেশ করে। এ সময় মৃত কুকুরটি বের করে আনা হয় এবং ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। কুকুরটিকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠেছে। কিভাবে 8 তলায় উঠল কুকুরটি? কুকুরটিকে দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে কিনা? এটি প্রশিক্ষিত কোনো কুকুর কিনা? সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, তদন্তের মধ্য দিয়েই বেরিয়ে আসবে কুকুরটিকে ঘিরে কোনো ষড়যন্ত্র আছে কিনা। সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, বিগত 16 বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল, তাদের মধ্যে অন্যতম একটা অংশ এই আমলারা। এদের ওপর ভর করেই হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। তিনি আরো বলেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই 9:25 আমাদের আজকের বিষয় হচ্ছে কবুতর ও ট্রাকের রহস্য বের হলেই ফেঁসে যাবে সচিবালয়ের অনেকে। প্রিয় দর্শক, বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমরা তা নিতে চাই। সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ঘটনাকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। পেরিয়ে গেছে একদিন, এখন পর্যন্ত কি যথার্থ তদন্ত শুরু হলো? এখন পর্যন্ত কি চিহ্নিত করা গেল যে এর পেছনে নাশকতা, ষড়যন্ত্র, না স্রেফ দুর্ঘটনা? নানা ধরনের প্রশ্ন উঠছে। যে তড়িৎ গতিতে তদন্ত করা প্রয়োজন, সেই তদন্তটি হচ্ছে না বলে আবার অনেকে অভিযোগ করেছেন। আমি কিছু প্রশ্ন রাখছি, সেই প্রশ্নগুলোর উত্তর পেলেই অনেক রহস্য বেরিয়ে আসতে পারে। প্রথম বিষয় হচ্ছে, রাতারাতি তদন্ত কমিটি পরিবর্তন হয়েছে। আপনারা জানেন, বৃহস্পতিবারে যে তদন্ত কমিটি গঠন করা হয়, সেই তদন্ত কমিটির প্রধান করা হয় অতিরিক্ত একজন সচিব, যাকে নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই সচিবকে নিয়ে বিতর্ক তৈরি হবার পরে রাতে, মানে বৃহস্পতিবার রাতে, নতুন আরেকটি তদন্ত কমিটি গঠিত হয়। আমি বলতে চাই যে মোহাম্মদ খালেদ রহিম, তিনি হচ্ছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, জেলা ও মাঠ প্রশাসন বিভাগের। এই অতিরিক্ত সচিব খালেদ রহিমকে যখন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রধান করা হয়, তার নেতৃত্বে 7 সদস্যের কমিটি। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় উঠে। সেখানে একটা অভিযোগ ওঠে খালেদ রহিমের বিরুদ্ধে যে তিনি ফ্যাসিবাদী শাসনকালে ডিসি হিসেবে অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছেন। এইরকম একটা ব্যক্তিকে কিভাবে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা হলো, যে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা আছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে, সেই কমিশনের প্রধান করা হলো। এই যখন সমালোচনা, নিন্দা বা তোলপাড় অবস্থা,
তখন রাতারাতি এই কমিটিকে পরিবর্তন করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে 8 সদস্যের একটা কমিটি করা হলো বৃহস্পতিবার রাতে। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো কমিটি করবার আগে আপনারা কেন যাচাই বাছাই করেন না? কেন আপনারা অনুসন্ধান করে বের করতে পারেন না যে এই ব্যক্তিবর্গকে দিয়ে যথাযথভাবে কারণ অনুসন্ধান করা যাবে কিনা, তদন্ত করা যাবে কিনা, প্রকৃত অর্থেই দোষীরা বের হয়ে আসবে কিনা? তাহলে এখন সোশ্যাল মিডিয়ায় তো আপনাদের গার্ড হিসেবে পরিগণিত হচ্ছে। মানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হবার পরে আবার পরিবর্তন করতে হলো, কেন আগে যাচাই বাছাই করা হলো না? এই প্রশ্নটি কিন্তু জোরে সোরে উঠছে। তাহলে তদন্ত কমিশন বা কমিটি গঠন করার আগেই দুর্বলতা তো প্রকাশ পেয়ে গেল। কমিটি গঠন নিয়েই আসলে অন্যরকম একটা অব্যবস্থাপনা। এই বিষয়ে অবশ্যই যথাযথভাবে নজর দেওয়া প্রয়োজন ছিল। এর পরের প্রশ্ন হচ্ছে, কেন ট্রাক চাপা দেওয়া হলো? আপনারা জানেন যে যখন আগুনটি লাগে তার 2 ঘন্টারও বেশি সময় পরে এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান, 2টো থেকে 2:30টার মধ্যে। অথচ সচিবালয়ের পাশেই ফায়ার সার্ভিসের একটা দপ্তর আছে। যাই হোক, এত দীর্ঘ সময় পরে সচিবালয়ে গিয়ে আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হলো, কিন্তু সচিবালয়ের সামনের রাস্তাটি বন্ধ করা হলো না। ঢাকা শহরে এমন কি কোথাও দেখাতে পারবেন যে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর সেই রাস্তা বন্ধ করা হয়নি? তাহলে কেন সচিবালয়ের সামনের রাস্তা ব্লক করে দেয়া হলো না? সচিবালয়ে আগুন লেগেছে, এটা তো একটা ভয়াবহ ঘটনা। সেই আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস গিয়েছে, ফায়ার ফাইটাররা কাজ করবেন, অবশ্যই রাস্তা তো বন্ধ করতে হবে। এখন ফায়ার ফাইটাররা বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটা বলা হতে পারে যে এই দায়িত্ব তো আমার ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে, ফায়ার সার্ভিসের যদি এই দায়িত্বটি নাও থাকে, ওই সময় সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে কারা ছিলেন? তারা কেন এই অবহেলাটি করলেন? এখন এই অবহেলার সুতো ধরে আমরা যদি বলি, ইতিমধ্যে ট্রাক ড্রাইভার সুমন এবং হেল্পার ফরহাদকে গ্রেফতার করা হয়েছে। সোহানুজ্জামান নয়ন নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি আসলে পানির পাইপ টানার জন্য রাস্তা পার হচ্ছিলেন, এই সময় ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করে। এই যে ট্রাক চাপা দিল, এর পেছনের ঘটনা কি? ড্রাইভার সুমন এবং হেল্পার ফরহাদকে রিমান্ডে নিলেই পূর্ণ ঘটনা বেরিয়ে আসতে পারে যে এর মধ্যে কোনো স্যাবোটেজ বা ষড়যন্ত্র আছে কিনা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদেরকে কেবলমাত্র কারাগারে আটক করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে, এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়নি। প্রিয় দর্শক, দেখুন, রিমান্ডে না নিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে যে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে না। কিন্তু প্রশ্ন হলো, তাদেরকে তো রিমান্ডে নিয়ে তথ্য বের করা প্রয়োজন, সেই কাজটিও হয়নি। এরপরে আমরা আসতে চাই যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বিডি নিউজ 24.com কে বলেছেন যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে আমরা বেশ কিছু মৃত কবুতরও দেখেছি, যেগুলো ওখানে থাকতো। তদন্ত শেষ হবার আগেই তিনি তদন্ত কমিশনের সদস্য সচিব কিভাবে বললেন যে বেশ কিছু মৃত কবুতর পেয়েছি, সেই কবুতরগুলো ওইখানে থাকতো? আমরা যতটা জানি 5ম এবং 6ষ্ঠ তলায় মৃত অসংখ্য কবুতর পাওয়া গেছে। এই কবুতরগুলো ওইখানে যে থাকতো, এটা কেন আগ বাড়িয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন? তাকে তো এখন ওই কবুতরগুলো যে সেখানে থাকতো আগুন লাগার আগে সেই অবস্থানের ভিডিও দেখাতে হবে, নইলে তার বক্তব্য নিয়ে তো বিতর্ক তৈরি হবে। কারণ কবুতরকে ঘিরে অনেক সন্দেহ কিন্তু জমাটবদ্ধ হচ্ছে যে কবুতর পাঠিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু ফায়ার সার্ভিসের মহাপরিচালক, যিনি আবার তদন্ত কমিশনের সদস্য সচিব, তিনি বলছেন যে ওইখানে কবুতর থাকতো। মানে তিনি আগেই নালিফাই করে দিচ্ছেন কবুতরকে ঘিরে সন্দেহের ঘটনাকে। দ্বিতীয় বিষয় হচ্ছে, ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা, তার নাম শাহজাহান শিকদার, তিনি বিডি নিউজ 24.com কে বলেছেন যে 7 নম্বর ভবনের 7ম এবং 8ম তলা থেকে আগুনে পুড়ে যাওয়া একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
7 বা 8 তলায় তিনি বলেছেন। আমরা যতটা জানি যে 8 তলা থেকে একটা কুকুরের মরদেহ পাওয়া গেছে, সেই কুকুরটি ফুলে গেছে এবং সেই কুকুরটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, সচিবালয়ের এরকম একটি সুরক্ষিত ভবন থেকে কিভাবে কুকুরের মৃতদেহ বের হয়? আমরা তো সচিবালয়ে নিয়মিতই গমন করি, কুকুরকে উঠতে তো কখনো দেখিনি। যারা সচিবালয়ে গিয়েছেন তারা জানেন, প্রধান গেট পার হলেই হাতের ডানেই যে ভবনটি, সেটি হচ্ছে 7ম ভবন। এখানে 10টি তলা রয়েছে। এই ভবনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। আমাদের এই অন্তর্বর্তী সরকারের ছাত্রদের মধ্য থেকে যে 2 জন প্রতিনিধি আছেন, 3 জন আছেন, 2 জনকে দপ্তর দেওয়া হয়েছে। তার মধ্যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, তাদের দপ্তর কিন্তু এখানে রয়েছে। অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর এখানে আছে। আর এত সব দপ্তরের মধ্যে সম্পূর্ণরূপে পুড়ে গেছে নাহিদ ইসলামের ডাক ও টেলিযোগাযোগ এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সবগুলো অফিস। সন্দেহজনক নিশ্চয়ই। এখন প্রশ্ন হচ্ছে, কবুতর কেন পাওয়া গেল তার সুস্পষ্ট কারণ বের করতে হবে। কুকুর কেন পাওয়া গেল তার কারণ বের করতে হবে। কেন সেই সময় রাস্তা বন্ধ করে দেওয়া হয়নি যখন ফায়ার সার্ভিস অপারেশনটি শুরু করলো? আর ওই সময়ে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা উপস্থিত ছিলেন যারা এই অবহেলা করলেন? এই প্রশ্নগুলোর উত্তর বের করুন, তাহলে দেখবেন একদম রহস্য বেরিয়ে এসেছে এবং এর সঙ্গে যুক্ত সচিবালয়ের অনেকে থাকতে পারেন, সেটিও স্পষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনাদের 2-1 জনের বক্তব্য আমি নিতে চাই। নাজমুল ইসলাম বলেছেন, দক্ষ প্রজ্ঞাবান লোক নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। সবুর মোহাম্মদ তিনি বলেছেন, আসসালামু আলাইকুম মোমেন ভাই, আপনি আর নতুন কিছু বলেন। মুজিব রহমান বলেছেন, আসসালামু আলাইকুম, ফুচকা খ্যাতিতে ভূত বসে আছে, সচিবালয়ে তো সবগুলো আওয়ামী লীগের, ডক্টর ইউনূস কি করবে? বেড়ায় যদি ক্ষেত খায় মন্ত্রণালয়ে সবগুলো আওয়ামী লীগের, এদেরকে বহিষ্কার করতে হবে। ভাইয়া, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। উপদেষ্টাদের আরো বিচক্ষণ হওয়া উচিত ছিল। একজন লিখেছেন, সুন্দর কথা বলেছেন প্রিয় ভাই। হাসনাহিনা বলেছেন, মানিক ভাই, সব জায়গায় ফ্যাসিবাদীরা, শুধু আওয়ামী লীগের ফ্যাসিবাদীরা আছে তা নয়, বিএনপিরাও একই ধাঁচের, ফায়ার সার্ভিসের লোক ও হাসিনার লোক, তদন্ত কমিশনেও ফ্যাসিবাদীরা আছে। প্রিয় দর্শক, যে বিষয়ে আমাদের নজর আছে সেটা হচ্ছে যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সচিবালয় হচ্ছে এই সরকারের প্রাণ, সেই প্রাণে আঘাত করা হয়েছে। আজকে যে ধরনের উদ্যোগী হওয়া দরকার ছিল তদন্ত কমিশনকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, সেই ধরনের উদ্যোগ কিন্তু দৃশ্যমান ভাবে আমরা দেখিনি। যদি আপনারা তলে তলে করেন সেটা আলাদা বিষয়, কিন্তু কোন রাজনৈতিক সরকারের আমলে সময়ে এই ধরনের ঘটনা ঘটলে কি হতো? তোলপাড় হয়ে যেত। সেই তোলপাড়টি তো আমরা দেখতে পাচ্ছি না। 3 দিন 4 দিন বা 1 সপ্তাহের মধ্যে সত্যিকার অর্থে এই তদন্ত এবং তদন্তের পরিপ্রেক্ষিতে কারা জড়িত আছে তাদের নাম কি জাতি জানতে পারবে? জাতি তো আশাহত হয়ে যাচ্ছে। কাণ্ডের ঘটনা, আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা কারা লাগিয়েছে, কেন লাগিয়েছে, এটি জানার জন্য কিংবা বোঝার জন্য আসলে পিএইচডি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একবারে এটি পরিষ্কার, এটি ভারতীয় পরিকল্পনায় রয়ের একবারেই প্রেসক্রাইবড আপনার মিশন আওয়ামী লীগের দোসরদের দিয়ে তারা বাস্তবায়ন করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী দোসরদের দিয়ে ভারতীয় র কেন এই কাজটি করতে গেলেন? কারণ আজকে আপনি দেখেন সচিবালয়ে যে জায়গাটিতে আগুনটি লেগেছে, অর্থাৎ 7 নম্বর ভবন, এই ভবনে যে কয়েকটি মন্ত্রণালয় রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, তাদের 2 জনের, এবং টার্গেট করে তাদের 2টি মন্ত্রণালয়কে কেন্দ্র করে, মানে তাদের 2 জনের অফিস যেখানে, ঠিক সেই জায়গাটাতেই আগুনটা লাগানো হয়েছে। কেন লাগানো হলো? কারণ আমি যতটুকু জানলাম ইতিমধ্যে আসিফ মাহমুদের নেতৃত্বে আওয়ামী দোসর যারা আমলা রয়েছেন, এরকম প্রায় কয়েক হাজার
টপ টু বটম আমলাদের তালিকা করা হয়েছে, যারা হাসিনার আমলে সবচেয়ে মোস্ট করাপ্টেড, দুর্নীতিবাজ এবং এই দেশকে ধ্বংস করার পিছনে যাদের সবচাইতে বড় অবদান, তাদের এরকম একটা তালিকা করা হয়েছে। এবং তাদের এই সকল আলামত সম্ভবত স্থানীয় সরকার মন্ত্রণালয়েই ছিল, এবং এই জন্যই মূলত মূল আগুনটি সেখানে লাগানো হয়েছে। এখন মজার বিষয় হচ্ছে, তারা কিন্তু একটা জায়গায় আগুনটা লাগাই নাই, দুটি জায়গায় বাইরে থেকে দেখা যাচ্ছে আগুনটি লাগিয়েছে। কিন্তু আমরা ভিতরে গিয়ে যতটুকু খোঁজ পেলাম, যে খুব সম্ভবত গান পাউডার কিংবা এরকম কেমিক্যাল ব্যবহার করে এই আগুনটি তারা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। আমি ভিতরে প্রায় 3 থেকে 4টি ফ্লোর দেখলাম, একবারে এই মাথা থেকে ওই মাথা পুরোটাই জ্বলে একবারে কয়লা হয়ে গেছে, একবারে কয়লা। একটা সিঙ্গেল আপনি কোনো কাগজ পাবেন না, সব পুরে ছারখার হয়ে গেছে। এখন আমরা এই যে বলে আসছি, আওয়ামী লীগ আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এই বাংলাদেশকে বড় ধরনের একটি বেকায়দায় ফেলার জন্য, একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য তারা একটি বড় ধরনের মিশন নিয়ে সামনে আগাচ্ছে, একবারেই বড় ধরনের মিশন। আর এই মিশন বাস্তবায়নের জন্যই তারা মূলত সারা বাংলাদেশে এই যে গুপ্ত হত্যা, প্রায় 6-7 জন সমন্বয়ককে বিভিন্ন জায়গায় হত্যা করেছে। গত পরশুদিন দেখলাম মেঘনা নদীতে একটি বড় জাহাজে 7 জনকে হত্যা করা হয়েছে। এটি অনেকেই সাধারণ ঘটনা বলছেন, কিন্তু আমি বলছি নো, এটি কোনোভাবেই কোনো সাধারণ ঘটনা নয়। কারণ সেখানে দেখেন, যদি জলদস্যু কিংবা পরিকল্পিত এরকম আপনার কি বলে ওই ডাকাতরা এ ধরনের একটা হত্যাকাণ্ড ঘটায়, তাহলে তারা কিন্তু সেখানে লুটপাট করার কথা। কিন্তু সেই জাহাজের একটা সিঙ্গেল জায়গাতে কিংবা একটা সিঙ্গেল আপনার উপাদানে তারা হাত দেয় নাই, পুরো জাহাজ অক্ষত, কিচ্ছু নড়ে নাই, শুধুমাত্র 7 জন মানুষের বডি সেখানে পড়ে আছে, তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনোভাবেই সাধারণ কিংবা স্বাভাবিক ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, একটা পরিকল্পিত একটা বার্তা দিতে চাই দেশ ও জাতিকে, যে আমরা আছি, আমরা জেগে আছি, আমরা কিন্তু এখনো মরে যাই নাই কিংবা হারিয়ে যাই নাই। সুতরাং আমরা এখনো অনেক কিছু ঘটাতে পারি, করতে পারি, আমরা প্রস্তুত। এরকম একটা মেসেজ দিয়ে তারা কিন্তু সামনে আগাচ্ছে এবং সামনে তারা কিন্তু ওই যে বড় মিশন জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করতে বা এই সরকারকে ব্যর্থ করতে, তারা কিন্তু সেই মিশন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এখন বলতে পারেন, এখানে ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করতে বা আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ উৎখাত করে তাদের কি লাভ? এরপরে তো হয়তো বিএনপি আসবে বা অন্য কোনো রাজনৈতিক দল আসবে, এতে তাদের কি লাভ? দেখেন, এই জায়গাটাতে টুইস্ট লুকিয়ে আছে। এরপরে যে বা যারা ক্ষমতায় আসবে বা যে রাজনৈতিক দল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করবে বা ক্ষমতায় আসবে, তারা মনে করছে এই আওয়ামী লীগকে আমরা উৎখাত করেছি, কিন্তু আওয়ামী লীগের আমলা কামলা থেকে শুরু করে 95% চেয়ারে তাদের দোসররা বসা, এবং এরা বিগত 15 বছর তাদের এই রাজত্ব টিকিয়ে রেখেছে, হাসিনাকেও টিকিয়ে রেখেছে। এবং তারা যে লুটপাটটি করেছে, এই যে লুটপাটের মহা উৎসব তারা বিগত 15 বছর ধরে রেখেছিল, তারা মনে করছে এই বর্তমান সরকার আসার কারণে এবং ছাত্র প্রতিনিধিরা এই চেয়ারে বসার কারণে তারা তাদের সেই লুটপাট তন্ত্র চলমান রাখতে পারছে না। নানান জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা গিয়ে হানা দিচ্ছে, আমাদের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বলেন কিংবা সাধারণ ছাত্র যারা, তারাও বিভিন্ন জায়গায় গিয়ে জেরা করছে, হানা দিচ্ছে, জবাব দিয়ে নিচ্ছে তাদের। এরকম নানাবিধ একটা কারণে তারা কিন্তু অলরেডি, মানে আমলাদের কথা বলছি, ভীত সন্ত্রস্ত, এবং তারা এই কারণে অনেকটাই ক্ষুব্ধ এই সরকারের প্রতি এবং এই সরকারের যারা চতুর্দিকে আছেন, বিশেষ করে ছাত্র প্রতিনিধি কিংবা এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, নাগরিক প্ল্যাটফর্ম, সাধারণ শিক্ষার্থী, তাদের উপরে অনেকটাই ক্ষুব্ধ, বিরক্ত। এই জন্য তারা মনে করছে, অর্থাৎ এই আওয়ামী আমলারা মনে করছে যে একটা রাজনৈতিক সরকার আসলে তারা তো আমাদের নিয়েই কাজ করবে, আমাদের বাদ দিয়ে তো তারা দেশ চালাতে পারবে না। সুতরাং তাদের সাথে আমাদের এই যে ডিলিং এর জায়গাটা, এই ডিলিং এর জায়গাটা খুব সহজ হয়ে যাবে। হয়তোবা ইতিমধ্যে ওই রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বা আসবে, তাদের সাথে একটা ডিল হয়ে গেছে, এটা তো উড়িয়ে দেওয়া যায় না। সেই জায়গা থেকে তারাও মনে করছে যে রাজনৈতিক সরকার দরকার, রাজনৈতিক সরকার আসলেই কেবল আমরাও লুটপাট করতে পারবো, তারাও ক্ষমতায় থাকবে, আমাদের তো আপত্তি নেই। আমলারও তো চাই না যে আমরা ওই মন্ত্রী হবো, মিনিস্টার হবো, আমলারা চাই তোমরা শুধু আমাদেরকে লুটপাট করার সুযোগ করে দাও, আমরা এই চেয়ারে বসে লুটপাট করব, আর আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব, নিরাপত্তা দেব, তোমরা দেশ চালাবা, তোমরাও লুটপাট করবা, আমরাও করব। আওয়ামী আমলে যেভাবে ওই ভাই ভাই আসো খাই এরকম নীতিতে আমলারাও লুটপাট করে তাদের কাছে কোনো দল দল কোনো ম্যাটার না, তাদেরকে তাদের স্বার্থ এবং তাদের এই খাই খাই বিষয়টা তখন বলেই যে কোনো সরকারের সাথে তারা কাজ করতে পারে। এখানে আওয়ামী লীগ আছে নাকি এবিসি পার্টি আছে, নো ম্যাটার, তাদের ম্যাটার একটাই, তারা যাতে এদেরকে মানে ওই সুযোগ দেয়, এদেরকে বাধা না দেয়, এদের এই যে লুটপাট তন্ত্রে বাগড়া না দেয়, এটাই আমলারা চাই। গতদিন আপনারা দেখেছেন সচিবালয়ে আমলারা বিশাল বিক্ষোভ করেছে,
আমলারা এখানে বিক্ষোভ করবে কেন? তোমাদের রাইট। দাবি দেওয়া থাকলে সরকারকে জানাও। তোমরা সেখানে রাজনৈতিক দলের মতো বিক্ষোভ করছো, দ্যাট মিনস এরা প্রত্যেকে আওয়ামী দোসর। এতদিন এরা লুটপাট তন্ত্রের সাথে জড়িত ছিল, লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আজকে যখন তাদের এই লুটপাট তন্ত্রে বাধা আসছে, আজকে যখন তাদের এই লুটপাট তন্ত্রে আঘাত আসছে, তারা আর মেনে নিতে পারছে না, সহ্য করতে পারছে না। আমি বলছি, এই যে আজকে আগুন, এই আগুন পরিষ্কারভাবে ভারতীয় রয়ের পরিকল্পনায় এই আওয়ামী দোসররা দিয়েছে। এবং এই আগুনের মাধ্যমে তারা বাংলাদেশকে একটা মেসেজ দিতে চায়। তারা চায় না হাসিনার বিচার হোক, তারা চায় না আওয়ামী লীগ দোসরদের বিচার হোক, এবং এই বিচার কার্য যাতে বাধাগ্রস্ত হয় সে কারণেই মূলত এই অগ্নিকাণ্ড। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই যে জায়গাটিতে আগুনটি লাগানো হয়েছে এটি হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। আর এই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আগে কি দায়িত্ব ছিল? সজীব ওয়াজেদ জয় এবং আপনার ওই জুনায়েদ আহমেদ পলক, জুনায়েদ আহমেদ পলকের মন্ত্রণালয়। এবং এই মন্ত্রণালয়ে আমরা যতটুকু জানি অত্যন্ত স্পর্শকাতর দলিল নথিপত্র ছিল। সেই নথিপত্র দলিলগুলোকে মূলত ভিনিশ করার জন্য, পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্যই এই অগ্নিকাণ্ড তারা ঘটিয়েছে। এরকম অনেক কথা আছে, অনেক তথ্য আছে। সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই আগুন স্বাভাবিক কোনো আগুন নয়। এখন জি। আমাদের কষ্টটা আরেক জায়গায়, সাগর ভাই। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস ব্রিফিং এ বললেন আগুন লাগতেই পারে। আমার মেজাজ 360 ডিগ্রি মানে অ্যাঙ্গেলে আমার মাথায় উঠে গেছে। মানে হোয়াট ইজ স্টুপিড কোয়েশ্চেন! তিনি কিভাবে বলতে পারেন যে আগুন লাগতেই পারে? বরং এই স্বরাষ্ট্র উপদেষ্টার বলা দরকার ছিল যে এই আগুন কোনোভাবেই স্বাভাবিক আগুন মনে হয় নাই দেখে আমাদের। সুতরাং এই আগুন যারা লাগিয়েছে কিংবা এই ঘটনার সাথে যে বা যারা জড়িত, তাদের সর্বোচ্চ বিচার আমরা নিশ্চিত করব খুব দ্রুত সময়, কাউকে ছাড় দেব না। এরকম বক্তব্য দেশের মানুষ তার কাছ থেকে আশা করেছিল। আর তিনি এসে বলেন আগুন লাগতেই পারে, আমরা তদন্ত কমিটি করে দিচ্ছি, করব, আমরা তদন্ত করে দেখি কারা, এটা কেন লাগলো ইত্যাদি। এই সুশীলগিরির কোয়েশ্চেন গুলো, সুশীলগিরি কথাগুলো আওয়ামী আমলে আওয়ামী লীগের নেতারা বলতো, আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো। এরকম ঘটনা ঘটলে চট করে একটা বক্তব্য দিয়ে দিত। সেই একই আওয়ামী আমলের মতো সুশীলগিরি বক্তব্য দিচ্ছেন আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি মনে করি এই উপদেষ্টা পরিষ্কার ভাবে ব্যর্থ হয়েছেন। সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারেন নাই। সারা বাংলাদেশে গুপ্ত হত্যা, নানা জায়গায় নানা রকম আক্রমণ, কোনো জায়গায় তার নিয়ন্ত্রণ নেই। পুলিশ বাহিনীকে তিনি কন্ট্রোল করতে পারছেন না, পুলিশ বাহিনীকে বাগে আনতে পারেন নাই, গোয়েন্দারা তার কথা শুনছেন না। তাহলে তিনি কেন এই চেয়ারে বসে আছেন? তার উচিত আজকেই পদত্যাগ করা, এই জায়গায় দেশপ্রেমিক নাগরিকদের দায়িত্ব দেওয়া। কয়েকদিন আগে খবর বেরিয়েছে আপনার ওবায়দুল কাদের তিনটি মাস দেশে আত্মগোপনে ছিল। কেন এই 3 মাস তিনি কোথায় ছিলেন? গোয়েন্দারা জানে না? অবশ্যই গোয়েন্দারা জানে, কিন্তু গোয়েন্দারা এই সরকারকে বলে নাই। কেন বলবে জানেন? এই সরকার প্রত্যেকটা জায়গায় আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসায়। গোয়েন্দাদের বড় বড় জায়গায় আওয়ামী দোসররা বসা, পুলিশ বাহিনীর বড় বড় পদে আওয়ামী দোসরদের বসা। এরা কেন এই সরকারকে সহযোগিতা করবে? কেন তথ্য দিবে? তারা সব জানে। ওবায়দুল কাদের 3টি মাস, তার মতো হাই ভোল্টেজ খুনি, এরকম বড় একজন নেতা মূল হৃৎপিণ্ড, সেইখানে আগুন লাগানো হয়েছে এবং একই জায়গায় একই সময়ে কয়েকটি জায়গায় আগুন লেগেছে। এরকম না যে ধরেন ওই 7 নম্বর ভবনের এক প্রান্তে আগুন অগ্নুৎপাত শুরু হয়েছে এবং সেখান থেকে আগুনটা বিভিন্ন ফ্লোরে বা বিভিন্ন কক্ষে ছড়িয়ে গেছে, বিষয়টা এরকম না। একই সঙ্গে 2 জায়গায় বা 3 জায়গায় আগুন দেয়া হয়েছে। এখন এটা কি দুর্ঘটনা হোক বা কি ষড়যন্ত্র হোক, এটা আমার কাছে মনে হচ্ছে না যে এটা কোনো ধরনের দুর্ঘটনা। এটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা ভয়াবহ রকমের কোনো ষড়যন্ত্র। অবকাশই নেই, এটা একদম স্পষ্ট। তো এটা হ্যাঁ, একটা কারণ ষড়যন্ত্র। আগুন দুর্ঘটনা লাগানো হচ্ছে একই সময়ে 3 জায়গায় কিন্তু আপনার আগুন লাগে না। হতে পারে না, রাইট? হ্যাঁ, এখানেই ওই ষড়যন্ত্রের গন্ধ। আমি এই মুহূর্তে সন্দেহ করছি যে এটা আসলে ষড়যন্ত্র সরকারকে বেকায়দায় ফেলার জন্য। এবং আমরা জানি যে এই মুহূর্তে ষড়যন্ত্রকারী হিসাবে আমরা যাদেরকে চিহ্নিত করি বা যাদেরকে সন্দেহ করি, এটা হচ্ছে আওয়ামী লীগ এবং তাদের যারা দূষররা তারা। এই আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভ্যাস কিন্তু আওয়ামী লীগের অনেক পুরনো, এটা নতুন কিছু না। আপনি যদি আমরা যদি পিছনের দিকে তাকাই, আপনি দেখতে পাবেন যে 1971 সালের পরে একটা সময়, স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশে একটা সময় পাট কলগুলোতে, পাটের গুদামগুলোতে খুব আগুন লাগতো। কে বা কারা লাগাতো সেটা ধরেন আমরা জানি না, কিন্তু খুব ঘন ঘন আগুন লাগতো। এরপরে যখন আপনার 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, সেইখানেও আমরা দেখেছি। আবার এই বিগত আওয়ামী লীগ যে ফেসিবাদী সরকার ক্ষমতায় ছিল, এই সময় আমরা দেখতাম যে গান পাউডার দিয়ে আগুন দেওয়া হতো, পেট্রোল বোমা দিয়ে বাসে, গাড়িতে মানে জীবন্ত যাত্রীদের পুড়িয়ে মারার ঘটনা ঘটানো হয়েছে। তো এই এই আগুনের সঙ্গে
বা পিছন থেকে যে ছুরি মারার রাজনীতি বা ষড়যন্ত্রের যে রাজনীতি, এই জায়গাটাতে আওয়ামী লীগ খুব সিদ্ধহস্ত। আওয়ামী লীগের রাজনীতির যে আপনার একটা একটা প্রকৃত তাদের যে মানে আমি বলবো যে নেচার, এদের সমস্যাটা হচ্ছে এরা নিজেরা যদি ক্ষমতায় যখন থাকে তখন দেশকে ভালো রাখতে দেয় না, ভালো থাকে না। আপনি দেখেন দুইটা বারই কিন্তু আওয়ামী লীগ যে মোট বাংলাদেশের ইতিহাসে তিনবার ক্ষমতায় এসেছে, তিনবারই কিন্তু বাংলাদেশের মানুষ খুব স্বস্তিতে বা আরামে ছিল না। 1971 সালের পরে তারা বাকশাল করেছে, একদলীয় শাসন, রক্ষী বাহিনী, গণবাহিনীর মানুষজনকে হত্যা করা, ধরে নিয়ে যাওয়া, গুম করা, এবং এই যে আমরা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কথা বলি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এইটাও কিন্তু আওয়ামী লীগের হাতেই শুরু, সিরাজ শিকদারকে হত্যার মধ্য দিয়ে। এরপরে 96 সালে যখন আবার ফের আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমাদের যে একটা রাজনৈতিক সংস্কৃতি ছিল সবাই মিলে একসঙ্গে থাকা, বা ধরেন একটা 1996 সাল পর্যন্ত দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে মোটামুটি আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, বাম, জাতীয় পার্টি সবার মধ্যে এক ধরনের একটা ধরেন যোগাযোগ ছিল, সুসম্পর্ক না থাকলেও। হুম। খারাপ সম্পর্ক ছিল সেটা বলবো না, আপনি পাড়া মহল্লায় দেখতেন যে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন কোথাও বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, সমর্থকরা একসঙ্গে বসে গল্প করছে, কথা বলছে, চা খাচ্ছে, সেখানে তর্ক বিতর্ক হতো, কিন্তু শত্রুতার সম্পর্কে পরিণত হয়নি। 96 যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমরা আসার পরে দেখলাম আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিটা একদম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। 96 সালে আসার পরে এই যে স্থানীয় দোকানপাট দখল করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, আপনি 96 আগ পর্যন্ত দেখবেন যে প্রচুর আওয়ামী লীগের লোকজনও কিন্তু টেন্ডারের দরপত্রের ব্যবসা করছে, স্থানীয়ভাবে ব্যবসা করছে, অতটা বাধার মুখোমুখি হয়নি, বিভিন্ন ধরনের ব্যবসা করছে। কিন্তু আমরা 96-এর পরে দেখলাম যে পুরোটাই কিন্তু আওয়ামী লীগ আপনার দখল করে নিল। স্থানীয় পর্যায়ে যত রাজনীতি আছে, যত ব্যবসা বাণিজ্য আছে, এবং এই যে এই কিছু কিছু যে সেবামূলক যে ব্যবসাগুলো ছিল, এইগুলা পুরোপুরি রাজনীতিকীকরণ করা হয়। এখন এই যে খুব বেশি যে কথাবার্তা হচ্ছে না, একটা অংশ বিএনপির বিরুদ্ধে বলছে যে বিএনপির লোকজন মাঠ পর্যায়ে এটা দখল করছে, ওটা দখল করছে, এই যে রাজনৈতিক চর্চা, সেটা কিন্তু আমি বলবো বাংলাদেশে এই যে অধপতনটা শুরু হয়েছে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে। আর সর্বশেষ যেবার আসলো ফেসিবাদের যে রাজনীতি, আমি যেটা মূল কথা বলতে চাচ্ছিলাম, এরা যখন ক্ষমতায় থাকে দেশের মানুষ খুব ভালো থাকে না, দেশের মানুষকে তারা নানা ধরনের সংকটের মধ্যে ফেলে দেয়, দমন, নির্যাতন, নিপীড়ন, হত্যা, খুন, যখন জখমের মধ্য দিয়ে। আবার এরা যখন বিরোধী অবস্থানে থাকে বা ক্ষমতার বাইরে থাকে, তখনও কিন্তু তারা এই এই যে যারা সরকারে থাকে তাদেরকে খুব আরামে থাকতে দেন। এটা তো শেখ হাসিনা নিজেই বলেছেন 91 সালে, যে একদিন ওই সরকারকে আরামে থাকতে দিব না, এই ভোট হয়েছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং হয়েছে। তাইলে পরে আপনার আওয়ামী লীগের মধ্যে চরিত্রগতভাবেই আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিভিন্ন দলকে যে ষড়যন্ত্র করা বা রাজনীতি আপনার যে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার যে প্রবণতা, এটা আওয়ামী লীগের মধ্যে আছে। তো আহ আমাদের চাচ্ছেন ডাইরেক্টলি, আপনি ডাইরেক্টলি বলতে চাচ্ছেন, এখানে আর ইনডাইরেক্টলি কোনো ধরনের অনুমান করছেন না, না না সরাসরি না, আপনি বলতে আওয়ামী চাচ্ছেন যে লীগ যখন আওয়ামী ক্ষমতা, লীগই এটা করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ তো এখন ক্ষমতায় নেই। আর দ্বিতীয়ত, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও কি আওয়ামী লীগ এতটা শক্তিশালী? তাহলে এই বর্তমান সরকার আসলে কি করছে? বর্তমান সরকার কি আমি আমি ওই 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 প্রসঙ্গে আসতেছি। ধরেন এইখানে ষড়যন্ত্র, আমরা বলছি ষড়যন্ত্রকারীরা এখানে এই অগ্নিকাণ্ডটা ঘটিয়েছে সরকারকে বিপাকে ফেলার জন্য। তাহলে এইখানে কারা করেছে? আওয়ামী লীগ কিন্তু ক্ষমতার বাইরে চলে গেলেও এদের যে সমর্থক, এদের যে দোসর, এরা কিন্তু আমরা দেখতেছি যে প্রশাসনে আছে, পুলিশে আছে, নানা জায়গায় আছে। এবং গত 10-15 দিন ধরে আপনি যদি লক্ষ্য করেন বা মাসখানেক ধরে যদি লক্ষ্য করেন, এরা কিন্তু 5ই আগস্টের পরে যে একটু নীরব হয়েছিল বা আড়ালে চলে গিয়েছিল বা পালিয়ে গিয়েছিল যারা, এরা একটু চুপচাপ ছিল। আপনি দেখবেন যে এরা কিন্তু রিসেন্টলি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব কথাবার্তা বলা শুরু করেছে, সরকারের সমালোচনা শুরু করেছে, বিএনপির সমালোচনা শুরু করেছে। এখন প্রশ্নটা হলো যে এরা এই সাহসটা পেল কোত্থেকে? আপনি যেটা বললেন যে এরা যদি ষড়যন্ত্র করে তাহলে আমাদের সরকারের কাজটা কি? আমি যেটা বলবো যে এখন এইখানে, হ্যাঁ ঠিক আছে, আমরা ষড়যন্ত্রকারী হিসেবে আওয়ামী লীগের কথা বলতে পারি, অন্য কারো অনেকের কথা বলতে পারি, কিন্তু পাশাপাশি কিন্তু সরকারেরও কিছুটা দায় দায়িত্ব আছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই সরকার দায়িত্ব নেয়ার পরে বিষয়গুলো খুব সিরিয়াসলি তারা নেয় নাই। তাদের মধ্যে এক ধরনের গড়িমসি, তাদের মধ্যে এক ধরনের ঢিলেমি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এখন এই যে সম্প্রতি যেই আলোচনাটা হলো বা যেই বিরূপ সমালোচনাটা হলো, 14 গ্রামে আওয়ামী লীগের এক নেতাকে জুতার গলায় মালায় দিয়ে ঘুরানো হয়েছে, মুক্তিযোদ্ধা উনি বলা হচ্ছে, মুক্তিযুদ্ধকে অপমান করা হয়েছে এটা করে, কিন্তু উনার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছে।
আমি যেটা গণমাধ্যমে দেখেছি, বেশ কিছু হত্যা মামলার অভিযোগ আছে, এবং যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তার দ্বারা সাধারণ লোকজন নির্যাতিত হয়েছে। এই লোকটার বিরুদ্ধে যদি অভিযোগ থেকে থাকে, এখন সরকার ক্ষমতায় আসার পর পর যদি উনাকে আটক করে ফেলতেন, তাহলে কিন্তু এই জুতার মালা তার গলায় দিয়ে ঘোরানোর প্রশ্ন আসে না, আর মুক্তিযুদ্ধকে অপমান করার কোনো বিষয় ছিল না। এটা আমি উদাহরণ দিলাম এই জন্য যে এই সরকারের মধ্যে ভয়ঙ্কর রকম ভাবে আমরা এক ধরনের গা ছাড়া ভাব লক্ষ্য করছি। এখন যারা আওয়ামী লীগের, তারা 15 বছর এইরকম একটা ভয়ঙ্কর ফেসিবাদী শাসন কায়েম করেছিল, যাকে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আপনি দেখেছেন তো কি হয়েছে, আমরা সেটা আমি বিস্তারিত বিবরণে যাচ্ছি না। এই জায়গায় কিন্তু আপনার কিন্তু একটু রিল্যাক্স হওয়ার বা আপনি একটু স্বস্তিতে থাকার কোনো সুযোগ নাই। এখন সচিবালয়ের মতো জায়গায় যদি কেউ ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দেয়, ওইখানে তো আপনার 24 ঘন্টা নিরাপত্তা প্রহরা থাকার কথা, পাহারা দিয়ে রাখার কথা। এখন এমন হতে পারে আপনি যাদেরকে পাহারা দিয়েছিলেন তারাই এই কাজে যুক্ত ছিল। এটা এটা হতে পারে, আমি বলছি অসম্ভব কিছু না। তাইলে পরে আপনি কিভাবে এখন রাষ্ট্র পরিচালনা করবেন? আমরা যেটা বারবার বলছি, আমি লিখেছি বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায়, আপনার অনুষ্ঠানেও বলেছি, যে এই সরকারের দায়িত্ব নেয়ার পরপরই তাদের যে দায়িত্ব ছিল এই প্রশাসনটাকে টোটালি রিসাফল করা। এই সচিবালয়ে যারা আছেন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন, বিগত সরকারের আমলে ছিলেন বা বিগত সরকারের ঘনিষ্ঠ ছিলেন, এদেরকে হয় আপনার একদম সরাসরি চাকরিচ্যুত করা, ফেসিবাদের দূত হিসেবে চিহ্নিত করে, অথবা তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া। নিষ্ক্রিয় করে দিয়ে এটা কিন্তু নিজেদের যে পছন্দ লোক বা বিশ্বস্ত লোক, তাদেরকেই কিন্তু আমি একটা জিনিস বুঝতে চাচ্ছি, মানে বর্তমান সরকারের একটা উদাহরণ দুর্বলতাকে এখানে একটা একমাত্র কারণ বলে দেখতেছেন, নাকি আগের সরকার শক্তিশালী এখনো পর্যন্ত তারা সফলভাবে তাদের উদ্দেশ্য আগের সরকার শক্তিশালী না, আমি বলছি, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে গত সরকারের যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে তারা কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন, এবং তারা মনে করছেন যে উনাদেরকে দিয়ে তারা প্রশাসন পরিচালনা করবেন। আমি একটা একটা উদাহরণ দিই আপনাকে। সম্প্রতি আপনি লক্ষ্য করেছেন নারায়ণগঞ্জে দুটো উরস এবং দুটো এই একটা কি মানে গানের আসর বাতিল করা হয়েছে। একটা হচ্ছে নারায়ণগঞ্জের বক্তাবলিতে, আর একটা হচ্ছে নারায়ণগঞ্জের এই কাশীপুরের দিকে। সেখানে একটা গানের অনুষ্ঠান ছিল, এই সুফিবাদী বা এরকম একটা কিছু, পল্লী যারা আমাদের গান টান গান, এরকম দুইটা গানের অনুষ্ঠান কিন্তু ডিসি বাতিল করেছেন, এবং উনি সেখানে দেখিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন যে এখানে ইসলামপন্থীদের একটা বাধা হবে এবং সেখানে এক ধরনের একটা সংকট বা সংগ্রাম হতে পারে। আমার বাড়ি নারায়ণগঞ্জে, বিষয়টা নিয়ে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম, আমি যতটুকু জেনেছি নরসিংহপুরের যে অনুষ্ঠানটা বাতিল করা হয়েছে, ওই প্রোগ্রামটার বিষয়ে স্থানীয় যে রাজনৈতিক দল আছে, ইসলামপন্থী দলগুলো আছে বা বিএনপি সহ সবাই কিন্তু এই অনুষ্ঠানের পক্ষে ছিল, তাদের নিরাপত্তা দিবে বলেছিল। এবং কাশীপুরে যে প্রোগ্রামটি বাতিল করা হয়েছে, সেইখানে কিন্তু স্থানীয় লোকজন যারা এই এই মেলাটি বন্ধ করার জন্য প্রথমে দাবি করেছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলে একসঙ্গে এক ধরনের সমঝোতায় পৌঁছেছিলেন, এবং সেই আমাদের ধর্মভিত্তিক দলের নেতারা বা স্থানীয় লোকজন কিন্তু কথা দিয়েছিলেন যে এই মেলাটি হবে, তারা কোনো ধরনের ঝামেলা তৈরি করবেন না। কিন্তু কথা নেই বার্তা নেই, হুট করে নারায়ণগঞ্জের ডিসি সেটা বাতিল করেছেন। এখন আপনার এই মেসেজটা কি যাচ্ছে? এই এই মেলা এবং সেই নরসিংহপুরের গানের অনুষ্ঠান বাতিল করার পরে কিন্তু এক পক্ষ দেখলাম খুব হাহা করে উঠলো, এই বাংলাদেশ মৌলবাদীদের উত্থান ঘটছে, ইসলামপন্থীদের উত্থান ঘটছে, সেখানে মেলা করা যাচ্ছে না, গানের আসর করা যাচ্ছে না। তাইলে কিন্তু সারা বিশ্বে এই বার্তাটা গেল খুব নেগেটিভ একটা, আমি মনে করি একটা বার্তা গেল। কিন্তু বাস্তবতা হচ্ছে স্থানীয় পর্যায়ের যারা অধিবাসী আছেন, লোকজন আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের স্টেক হোল্ডার আছেন, তারা কিন্তু এক ধরনের সমঝোতায় পৌঁছে গিয়েছিল। তারা বলেছিল যে এই অনুষ্ঠানটা হবে, আমরা কোনো ধরনের ঝামেলা করব না, এই মেলাটা অনেক দিন ধরেই হয়, এবারও হবে, সমস্যা নাই। কিন্তু ডিসি কিন্তু আগ বাড়িয়ে কিন্তু এই অনুষ্ঠান দুটো বাতিল করে দিলেন। এখন যেটা আমি আরো জানতে পেরেছি, এই ডিসি ছিলেন বিগত সরকারের আমলে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ ভাজন। এখন শেখ হাসিনার ঘনিষ্ঠ ভাজন একজন আমলাকে যদি আপনি ডিসির দায়িত্বে রাখেন, সেই সরকারের বিরুদ্ধে তো ষড়যন্ত্র হবে, এটাই স্বাভাবিক। এখানে যেটা আমি বলতে চাচ্ছি যে শুধু ষড়যন্ত্রকারীদের দোষ দিয়ে লাভ নাই, এইখানে যারা ষড়যন্ত্রকারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, এখন এই এই ঘটনায় দুইটা জিনিস আমরা বলতে পারি। হয় এই সরকার বুঝতে পারছেন না কারা ষড়যন্ত্রকারী কারা ষড়যন্ত্রকারী না, তারা সবাইকে গণহারে বিশ্বাস করছেন এবং সেই বিশ্বাস করতে গিয়ে এই ধরনের সংকটের মধ্যে পড়ছেন। অথবা এই সরকারের ভিতরে আওয়ামী লীগের দূষর বা আওয়ামী লীগের ঘনিষ্ঠভাজনরা আছেন, যারা হচ্ছে এই যে গত প্রশাসনে যারা সরকার ঘনিষ্ঠ ছিলেন, তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিচ্ছেন যেন এই বিপ্লব ব্যর্থ হয়ে যায়।
আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই বিপ্লবকে ব্যর্থ করবার জন্য আগের সরকারের যারা এখনো পর্যন্ত প্রশাসনে রয়েছে তারাই আসলে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এবং এই সরকারের ব্যর্থতার কারণে তারা এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে এই ঘটনাগুলিকে ঘটাবার জন্য তারা সুযোগ অবশ্যই দিচ্ছে। অবশ্যই এই জায়গায় সরকারকে এক সজাগ হতে হবে, উদ্দেশ্য সতর্ক এই হতে হবে। সরকারকে ব্যর্থ করবা, এবং কারা করছে এটা হলো আগের সরকারের যারা বিভিন্ন প্রশাসন বিভিন্ন জায়গায় ছিল তারা করছে, এবং এই ঘটনাটা যেটা হয়েছে এটা আগের সরকারই করেছে। তিনটা জিনিসকে আপনি স্পষ্ট করেছেন, জি জি কারা, কেন এবং কারণ উদ্দেশ্য কি। আমার কাছে মনে হচ্ছে যে সরকার এই বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে, আমি গত 2-3 মাসের যদি সরকারের বিভিন্ন দায়িত্বশীলদের কথাবার্তা একটু বিশ্লেষণ করি, তারা হচ্ছে এইখানে মূল কাজ, যেটা কাজের কাজ না করে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, আপনার ঢাকা শহরের ট্রাফিক কন্ট্রোল, আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার ইন্টারভেনশন করা, এগুলা না করে তারা না, এগুলো কি করতে হবে, সমাধান কি, পরবর্তী কি করা উচিত, এ নিয়ে আসছি আপনার কাছে আমি পরে। তবে আমি আপাতত এক মিনিট আগুন বলছি, লাগা। আমি এক মিনিটে বলে দিচ্ছি। মানে তাদের যে মূল কাজ হচ্ছে এইগুলা না করে তারা ওই নির্বাচনের কথা বললেই ক্ষেপে উঠতেছেন এবং বলতেছেন যে দোষরদের বিচার না করা পর্যন্ত নির্বাচন হবে না। ভাই, বিচার করতে না করছে কি? আপনি দ্রুত বিচার শুরু করেন। না, ঠিক আছে ঠিক আছে, ও নিয়েও আসছে, কিন্তু এর আবার বিপরীতে আরেকটা ন্যারেটিভ। দর্শক আলোচনা শুনেলাম এই আন্দোলন সম্পর্কে। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন সচিবালয়ে আগুন নিয়ে তারা কথা বলেছেন, অর্থাৎ মূল আঙ্গিকের কথা এতটুকুই যে সচিবালয়ে এখনও পর্যন্ত আওয়ামী লীগের দুঃসরা রয়েছে। সচিবালয়ের ভিতরে একটা মৃত কুকুর পাওয়া গিয়েছে, এই কুকুরটা সচিবালয়ের ভিতরে কিভাবে গেল, এটা কিন্তু মারাত্মক একটা প্রশ্ন। অনেকেই মনে করতেছেন এই কুকুরের ভিতরে পেট্রোল দিয়ে হয়তোবা, কারণ কুকুরকে দিয়ে অনেক কিছু করানো যায়, কুকুর মালিকের কথা শুনে, কুকুর নিজের জীবনের মায়া ত্যাগ করে তারা মালিকের কাজ করে, তারা এতটাই বাধ্য, তো কুকুর দিয়ে করা যেতে পারে। তো এটা কুকুর দিয়ে করানো হয়েছে, এবং সেই ট্রাক চাপার ঘটনা, এই দুইটা বিষয় যদি ভালোভাবে তদন্ত করা যায় তাহলে হয়তো বা মূল হোতারা বেরিয়ে আসবে, এবং আমরা চাই সঠিকভাবে তদন্ত করা হোক।